প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। শুরুতেই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের বিষয়ে আলোচনা করতে যাই। আজকে তোমাদের আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। বরাবরের মতো আজকেও আমি মোহাম্মদ জিয়ারত হোসেন, ভূগোল বিভাগ, মহেশকুন্ডী কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো এই বিষয়টি বেশি বেশি শেয়ার করার জন্য বন্ধুদের সাথে শেয়ার করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের বিষয় সম্পর্কে আলোচনা করতেছে। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, অর্থাৎ এখানে প্রাকৃতিক ভূগোল কাকে বলে আমি গত ক্লাসে তোমাদের অনলাইন ক্লাসে বলেছি যে ভূগোলের যে শাখা প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করে সেটাকেই মূলত প্রাকৃতিক ভূগোল বলা হয়। অর্থাৎ ভূগোল শাস্ত্রের পৃথিবীর উৎপত্তি, পাহাড় পর্বত, মালভূমি এগুলো নিয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোল মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করে। মূলত প্রকৃতির বিষয়টিকে নিয়েই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু গড়ে ওঠে। এখানে বিষয় হলো যে প্রাকৃতিক বিষয়াদি নিয়েই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু গড়ে ওঠে। অর্থাৎ পৃথিবীর স্থলভাগ, জলভাগ, বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থা, অর্থাৎ ভূপৃষ্ঠের সকল বিষয়ের সামগ্রিক ক্রিয়া প্রতিক্রিয়ার পারস্পরিক সম্পর্ক জানা যায় এই প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। কাজে কাজে এখানে আমরা বলতে পারি ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল এই উপাদানগুলোর সমন্বয়ে মূলত প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু। অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে সেগুলোই মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। ভূমিরূপ বিদ্যার মধ্যে আমরা এখানে আলোচনা করতে পারি যেমন ভূ অভ্যন্তর, ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস, ভূ অভ্যন্তর গঠন প্রণালী, ভূ অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য এই প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এখানে শিলা ও খনিজের কথা যদি বলা হয়, শিলা ও খনিজের উৎপত্তি, শিলা খনিজের বৈশিষ্ট্য, শিলা প্রকারভেদ এগুলো সম্পর্কে জানতে হলে বা এগুলো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আগ্নেয়গিরির কথা যদি বলা হয়, আগ্নেয়গিরির কারণ, আগ্নেয়গিরির ফলে ফলাফল, আগ্নেয়গিরি প্রবণ অঞ্চল, কোন কোন অঞ্চলে আগ্নেয়গিরি বেশি সংঘটিত হয়, এগুলো
এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়। এখানে ভূমিকম্পের কথা যদি বলা হয়, ভূমিকম্প কারণ, ভূমিকম্প কেন হয়, কোন কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়, এগুলো প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। ভূ আলোড়নের কথা যদি বলা হয়, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ, ভূ আলোড়নের শক্তি যেমন ধীর শক্তি, আকস্মিক শক্তি, ফলে ভূপৃষ্ঠে কী ধরনের পরিবর্তন হয় তার আলোচনা প্রাকৃতিক ভূগোলের মধ্যে আলোচনা করা হয়। এখানে নদীর কথাই যদি বলা হয়, নদীর উৎপত্তি, নদী কীভাবে প্রবাহিত হয়, নদীর ধারা, নদীর বিভিন্ন প্রকার কার্য, যেমন ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য, এবং এই সমস্ত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, কী ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, সেগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় হিসাবে পরিগণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা ভূমিরূপ বিদ্যার মধ্যে যদি আমরা এখানে আলোচনা করি যে ভূ অভ্যন্তর সম্পর্কে আমাদের জানা যায়, আগ্নেয়গিরি, ভূমিকম্প, ভূ আলোড়ন, নদীর উৎপত্তি, বিচূর্ণী ভবন, নগ্নি ভবন, এই সমস্ত বিষয়গুলো মূলত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু হিসাবে পরিগণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা আসবো হচ্ছে জলবায়ু বিদ্যা। জলবায়ু বিদ্যার মধ্যে আমরা জানবো হচ্ছে যেমন বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে সেটা আমরা জানি, যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে অবস্থান করে সেটাকে আমরা বায়ুমণ্ডল বলবো। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর গায়ে লেগে পৃথিবীর সাথে প্রবাহিত হয়। পৃথিবী, এখানে বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের ধর্ম, বায়ুমণ্ডলের গতি প্রকৃতি, বায়ু প্রবাহের চাপ, তাপ, বায়ু প্রবাহ, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের কথা যদি বলা হয়, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জানা যায়। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আছে, সেটাও প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বা আলোচ্য বিষয় হিসাবে পরিগণিত। এখানে জলবায়ু কথা যদি বলা হয়, জলবায়ু আবহাওয়ার মধ্যে যে পার্থক্য সেটাও জানা যায়। জলবায়ু বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জলবায়ু বিরাজ করে, জলবায়ুর বৈশিষ্ট্য, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি জলবায়ুর উপাদান, বায়ুর তাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে পরিচিত। এগুলো সম্পর্কেও যদি এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসাবে পরিগণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাজে তাহলে আমরা বুঝতে পারছি যে ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাস থেকে শুরু করে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশ পর্যন্ত যে সমস্ত বিষয় যেগুলো আছে প্রকৃতির, সেগুলো সমস্ত বিষয়গুলোই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসাবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা আসবো হচ্ছে সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যা, তো প্রথমে আমরা আসলাম কি ভূমিরূপ। ভূমিরূপ বিদ্যা 2,
জলবায়ু বিদ্যা। 3 নম্বর সমুদ্রবিদ্যা। এখানে শিক্ষার্থী বন্ধুরা সমুদ্রবিদ্যা অর্থাৎ যখন পৃথিবী সৃষ্টি হয়, পৃথিবী বায়ু অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় ছিল, পরবর্তী তাপ বিকিরণ করার সময় ভূপৃষ্ঠ উঁচু নিচু হয়ে অবস্থান করে। অর্থাৎ এখানে উঁচু স্থানগুলো স্থলভাগে পরিণত হয়েছে এবং নিচু স্থানগুলো সাগর মহাসাগরে রূপ লাভ করেছে। সেক্ষেত্রে এখানে সমুদ্রবিদ্যার মধ্যে সাগর মহাসাগরের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ সাগর মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি, সাগর মহাসাগরের আকৃতি, সাগর মহাসাগরের আয়তন, গভীরতা, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। সাগর মহাসাগরের বা সমুদ্রের স্রোত, সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোতের প্রকারভেদ, সমুদ্র স্রোত মানব জীবনে কী প্রভাব রয়েছে, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বা আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি জোয়ার ভাটার কথা যদি বলি, জোয়ার ভাটা সম্পর্কে জানতে হলে অবশ্যই প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমাদের জানতে হবে এবং জোয়ার ভাটাও প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। অর্থাৎ জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার প্রকার, জোয়ার ভাটার ফলে মানব জীবনে তার প্রভাব, এগুলো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসাবে আলোচনা করা হয়। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তাহলে সমুদ্রবিদ্যার মধ্যে সাগর মহাসাগরের বিবরণ, স্রোত, জোয়ার ভাটা, এগুলো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসাবে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আসবে হচ্ছে জীবমণ্ডল। জীবমণ্ডল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবমণ্ডল নতুন একটি অধ্যায়। জীবমণ্ডল বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, এগুলোর সমন্বয়ে জীবমণ্ডলের সৃষ্টি বা জীবমণ্ডল গড়ে উঠেছে। কাজেই এখানে জীবমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন জীববৈচিত্র্য ধরন, যেমন জিন প্রজাতি, বিভিন্ন স্থানে বিভিন্ন পরিবেশে যে উদ্ভিদ বা প্রাণীর যে পার্থক্য, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসাবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা বলি যে ইকোসিস্টেমের ধরন, ইকোসিস্টেমের প্রকারভেদ, ইকোসিস্টেমের যে উপাদান, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসাবে গণ্য করা হয়। এখানে বায়োমের কথা বলা হয়েছে। বায়োম, বিভিন্ন ধরনের বায়োম সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে প্রাকৃতিক ভূগোলের সেটা আলোচনা করা হয়, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় হিসাবে গণ্য করা হয়। এখানে আরেকটু বলা যায় যে পরিবেশ দূষণ, যে বায়ু দূষণ কেন হয়, বায়ু দূষণের ফলে কি প্রভাব বিস্তার করে, বিশ্ব উষ্ণায়ন, ঘূর্ণিঝড়, টর্নেডো, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি যে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কোনগুলো,
আসলে এখানে মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুগুলো হচ্ছে প্রকৃতির বিষয়াদিগুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। অর্থাৎ এখানে ভূমিরূপবিদ্যার মধ্যে কি কি আছে? ভূমিরূপবিদ্যার মধ্যে ভূ অভ্যন্তর, নদ নদী, ভূমিকম্প, আগ্নেয়গিরি, ভূ আলোড়ন, বায়ুপ্রবাহ, হিমবাহ, এই সমস্ত আলোচনা, এই সমস্ত বিষয় প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এখানে জলবায়ুর কথা যদি বলা হয়, জলবায়ুবিদ্যার মধ্যে যেমন বায়ুমণ্ডল, যে অদৃশ্য বায়ুরশ্মি পৃথিবীকে বেষ্টন করে আসছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। এই যে বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। বায়ুমণ্ডলের ধর্ম, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য, বায়ু প্রবাহ, বায়ুর তাপ, আর্দ্রতা। এখানে বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিপাতের প্রকার, বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। পরবর্তী হচ্ছে সমুদ্রবিদ্যা, যেমন সাগর মহাসাগর তলদেশ, সাগর মহাসাগরের আকৃতি, সাগর মহাসাগরের আয়তন, সাগর মহাসাগর বা সমুদ্রে যে স্রোতের সৃষ্টি হয়, স্রোতের কারণ, স্রোতের প্রকারভেদ, জোয়ার ভাটার কারণ প্রকারভেদ, জোয়ার ভাটা মানব জীবনে কী প্রভাব বিস্তার করে, সমুদ্র স্রোত মানব জীবনে কী প্রভাব বিস্তার করে, মূলত এগুলোই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসাবে গণ্য করা হয়। জীবমণ্ডল বলা হলো, জীবমণ্ডলের বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এই জলমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এগুলোর সমন্বয়ে জীবমণ্ডল গঠিত। তো এগুলো যেমন ইকোসিস্টেম, বায়োম, পরিবেশ, আর পরিবেশের কেন দূষিত হচ্ছে, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে শেয়ার করতে চাই, যে প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব। অর্থাৎ এখানে গুরুত্বের কথা যদি বলা হয়, প্রাকৃতিক ভূগোলের গুরুত্বের কথা যদি একটু বলা হয়, সামান্য একটু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব কিন্তু এগুলোই, প্রকৃতির যে বিষয়বস্তুগুলো, এগুলো জানাই হচ্ছে, এগুলো সম্পর্কে জানতে হলে প্রাকৃতিক ভূগোল আমাদের অধ্যয়ন করতে হবে, আর সেটাই হচ্ছে গুরুত্ব। অর্থাৎ এখানে যেমন ভূ অভ্যন্তর স্তর বিন্যাস সম্পর্কে জানতে হলে প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করতে হবে, আগ্নেয়গিরি, ভূমিকম্প সম্পর্কে জানতে হলে প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করতে হবে, নদ নদীর বিকাশ, নদ নদীর উৎপত্তি, নদ নদীর ফলে সৃষ্ট যে ভূমিরূপ, বিভিন্ন কার্য, এগুলো সম্পর্কে জানতে হলেও প্রাকৃতিক ভূগোল আমাদের অধ্যয়ন করতে হবে। অপরদিকে সাগর মহাসাগর কথা যদি বলা হয়, সাগর মহাসাগর তলদেশ জানতে হলে আকার, আকৃতি, স্রোতের কারণ প্রকারভেদ, জোয়ার ভাটা, এই সমস্ত এগুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে অবশ্যই আমাদের প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। অপরদিকে যেমন আমরা দেখি যে এবার যেমন যে অতিবৃষ্টি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল যে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, এগুলো কেন হয়, এগুলো সম্পর্কে যে ধারণা পেতে হলে অবশ্যই প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করতে হবে। তো এগুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। এখানে মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু উপাদান মূলত একই বিষয়, অর্থাৎ প্রকৃতির বিষয়াদিগুলো নিয়েই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, প্রাকৃতিক ভূগোলের উপাদান, এগুলো মূলত একই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং গুরুত্ব, এই বিষয়গুলো জানতে হলে প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করতে হবে। এগুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আজকে আমরা জানতে পারলাম হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব সম্পর্কে কিছুটা আমরা অনুধাবন করতে পারলাম।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো অবশ্যই এই অনলাইনে ক্লাসগুলো গভীর মনোযোগ সহকারে দেখবে। আমার মনে হয় অনলাইন ক্লাসগুলো যদি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তো বাড়িতে বিশেষ খুব একটা পড়া লাগবে না। এই অনলাইন ক্লাসগুলো একটু অনুধাবন করলে দেখলেই তোমাদের ক্লাস, তোমাদের বিষয় সম্পর্কে অভিজ্ঞতা আসবে। আশা করি তোমরা যে যেখানে আসো ক্লাসগুলো অনুধাবন করতেছো, দেখছো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ইতি টানছি। আল্লাহ হাফেজ।